প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গাণিতিক অর্থনীতি জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি প্রথম বর্ষের আমাদের অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন এইটার অষ্টম ক্লাস আজকে আমি আলোচনা করব। ইতিপূর্বে আমি 7টি ক্লাস আলোচনা করেছি। আমি অনুরোধ করব আজকের ক্লাসটা দেখার পূর্বে ওই 7টি ক্লাস ভালো করে দেখতে হবে। ওখানে অনেক বেসিক জিনিস আমরা কি করেছি, আলোচনা করেছি। আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, এটা প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের পরীক্ষায় এই সমস্যাটি আসে। সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এইটার আমরা কি করব, অন্তর্কলন করব। আমরা জানি, ইতিপূর্বে আমি অনেকবার বলেছি, আমরা যদি অন্তর্কলন করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে রুট ওভারটা উঠিয়ে নিতে হবে। অতএব আমি প্রথমেই রুট ওভার উঠানোর চেষ্টা করব। অন্তর্কলনের সুবিধার জন্য y ইকুয়াল টু 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে হাফ রুট ওভার উঠিয়ে ফেললাম। আমি একটু ব্যাখ্যা করছি। এটাকে বলে স্কোয়ার রুট। কি রুট? রুটের ভিতরে যদি কোনো কিছু লেখা না থাকে, এখানে কোনো কিছু নাই, তাহলে এটাকে বলে স্কোয়ার রুট। এর মানে এর ভিতরে একটা 2 আছে। কত আছে? এর ভিতরে একটা 2 আছে। যেমন আমি এখানে এক্স কিউব, এখানে কোনো কিছু লেখা নাই, এর মানে এখানে কি আছে? এটার ভিতরে 2 আছে। যখন রুট ওভার উঠাবো তখন এই ভিতরের 2 নিচে বসবে আর পাওয়ার 3টা উপরে যাবে। ঠিকভাবে এই 2টা নিচে বসেছে আর 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল পাওয়ারটা কত? 1টা উপরে এসেছে। আমরা রুট ওভার উঠালাম। রুট ওভার উঠানোর পর আমরা যদি এটাকে অন্তর্কলন করতে চাই তাহলে আমরা দেখব এটা ইউ ডিভাইডেড বাই ভি নিয়মে পড়েছে। ইউ ডিভাইডেড বাই ভি নিয়মে এটা পড়েছে। এখানে ইউ কোনটা? ইউ হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। আর ভি কোনটা? ভিটা হচ্ছে হরে। হরে কে আছে? হরে আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এই পাওয়ার হাফটা 1 প্লাস এক্স এর সাথেও সম্পর্কিত, 1 মাইনাস এক্স এর সাথেও সম্পর্কিত। অতএব যখন আমি ইউ ধরব তখন ইউ হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, বি হবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। এরপর আমরা জানি ইউ বাই ভি নিয়মে এটা ভাঙাতে হবে ভি স্কোয়ার, তারপর লবে থাকে ভি ইন্টু ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন। এইভাবে এই সমস্যাটাকে আমরা ইউ বাই ভি নিয়মে আমরা করতে পারি। তবে আমি কিন্তু এই সমস্যাটি ইউ বাই ভি নিয়মে করব না। আমি ইউ বাই ভি নিয়মে না করে এটাকে পাওয়ারের সূত্রে আমি বেস মিলিয়ে করব। কোন সূত্রে? পাওয়ারের সূত্রে। আমি সেটাই আমি এখন আলোচনা করছি, আমি দেখাচ্ছি। আমি প্রথমে লিখব এখানে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়। কাকে করছি? ওয়াই কে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, স্বাধীন চলক এক্স। ডি ওয়াই এর জায়গায় কে আছে? 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, পাওয়ার কত? হাফ। নিচে কত? ডিএক্স। এরপরে একটু লক্ষ্য করি, আমরা এইটা আমরা জানি পাওয়ারের সূত্রটা কত? dx টু দি পাওয়ার n বাই dx n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। পাওয়ারের সূত্র পড়তে হলে এই x আর এই x এর বেজে মিল থাকতে হবে। এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স বেজ এক্স মিল নাই। এটা আমরা অন্তর্কলনের সম্ভবত
2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি। যেহেতু পাওয়ারের সূত্রে এইটার সাথে বেইজের মিল নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? বেস মিলাতে হবে। সেই বেসটা আমরা কিভাবে মিলাবো? প্রথমে উপরে যা আছে কি তাই, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। নিচে কি লিখবো? এই হোল পাওয়ার ছাড়া বাকি অংশ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, হোল পাওয়ার ছাড়া বাকি অংশ। এরপরে এটাকে আমি উপরে নিব, 2 d1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, নিচে কত এক্স। আমি আবারও বলছি, এটা বুঝতে হলে অন্তর্কলনের 2 নম্বর ক্লাসে যেতে হবে। 2 নম্বর ক্লাসে আমরা পাওয়ারের সূত্রে কিভাবে বেস মিলিয়েছি, ভিত্তি মিলিয়েছি সেটা আলোচনা করেছি। সেটা কিরকম? লবে যা আছে তাই, হরে পাওয়ার ছাড়া বাকি অংশ ইনটু পরবর্তী ভগ্নাংশের লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, নিচে ডিএক্স বসবে। এই যে কাটাকাটি গিয়ে এইটা হয়ে গেল, যা আছে কি তাই। এখন আমরা একটু লক্ষ্য করি, ddx অফ y বেজ মিলে গেছে, পাওয়ার আগে আসবে এক্স, পাওয়ার থেকে 1 বিয়োগ দেবো, তাহলে এই পাওয়ার হাফটা কি হবে? আগে আসবে। তারপর এক্স লিখবো, এক্স এর জায়গায় কত আছে? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এরপরে n মাইনাস 1, হাফ থেকে 1 বিয়োগ দেবো, হাফ থেকে 1 বিয়োগ দিলে মাইনাস হাফ। আবারও বলছি, আবারও দৃষ্টি আকর্ষণ করছি, একটু ভালো করে লক্ষ্য করি। সেটা হচ্ছে এইটাকে এইটার সাথে মিলাই, dx টু দি পাওয়ার n বাই dx, ডি এক্স এর জায়গায় কত আছে? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, n এর জায়গায় কত আছে? হাফ। এক্স এ বেজ এক্স মিল আছে, এইটার সাথে বেজের কি আছে? মিল আছে। পাওয়ার আগে আসবে, এক্স লিখবেন, পাওয়ার থেকে 1 বিয়োগ দেবেন, পাওয়ার কত? হাফ। তারপর কি লিখেছি? এই এক্স লিখেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ, হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ। এখন এটা কোন নিয়মে পড়েছে? এটা ইউ বাই ভি নিয়মে পড়েছে। এটা কোন নিয়মে পড়েছে? ইউ বাই ভি। ইউটা হচ্ছে 1 প্লাস এক্স, ভিটা হচ্ছে 1 মাইনাস এক্স। আমরা জানি ইউ বাই ভি নিয়মের সূত্রটা। প্রথমে কি লিখতে হয়? ভি স্কোয়ার। কি লিখতে হয়? ভি স্কোয়ার। ভিটা কত? 1 মাইনাস এক্স। সো প্রথমে নিচে লিখবো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এরপর উপরে কি লিখতে হবে? ভি লিখতে হবে। ভিটা কত? 1 মাইনাস এক্স। অন্তর্কলনকার ইউ এ d1 প্লাস এক্স বাই dx, মাইনাস চিহ্ন দিতে হবে। এরপর লিখতে হবে ইউ। কি লিখতে হবে? ইউ। ইউটা কত? 1 প্লাস এক্স। অন্তর্কলনকার ভি এর d1 মাইনাস এক্স বাই dx। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, এই অংশটা আমাদের করতে হবে ইউ বাই ভি নিয়মে। আমি ইতিপূর্বে ইউ বাই ভি নিয়মের ক্লাস করিয়েছি। অতএব আমরা যদি ইউ বাই ভি নিয়মের ক্লাস না করে হঠাৎ করে যদি এই ক্লাসে চলে আসি, তাহলে এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সেখানে আমি কি বলেছি? আমি বলেছি ইউ বাই ভি নিয়মের অঙ্ক প্রথমে কি লিখতে হবে? ভি স্কোয়ার। ভি কি আছে? 1 মাইনাস এক্স। ভি স্কোয়ার মানে কি? 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এরপরে লিখতে হবে ভি ইন্টু এই যে 1 মাইনাস এক্স, ইউ এর অন্তর্কলন। ইউ হচ্ছে 1 প্লাস এক্স, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন। এই যে 1 মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে আমরা অন্তর্কলন করেছি। এখন আমি এটার ফলাফলটা একটু লিখি। এইটা যা আছে তাই লিখতে হবে, এখানে আর কোনো কাজ নেই। এখানে আর কোনো কাজ নেই, যা আছে তাই লিখতে হবে। হাফ 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। আর এইটার রেজাল্টটা কত? 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, উপরে 1 মাইনাস এক্স। এটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি। 1 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অন্তর্কলন 0। এটা আমরা এর আগে আলোচনা করেছি। 1 কনস্ট্যান্ট মানে স্থির সংখ্যা, অন্তর্কলন 0। এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1, তাই ইনটু কত? 1। এরপর মাইনাস চিহ্ন আছে,
ওয়ান প্লাস এক্স। এখন ওয়ানকে কনস্ট্যান্ট, ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, এক্সের সাপেক্ষে অন্তর্কলন করলে 0, এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1, আগে আছে মাইনাস, তাহলে কি হবে -1। এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে কি দিয়েছি, -1 দিয়েছি। একটা ব্র্যাকেট দিয়ে কি দিয়েছি আমি, -1 দিয়েছি, একটা ব্র্যাকেট দিয়ে। একটা ব্র্যাকেট দিয়ে -1 দিয়েছি। পরের লাইন ডিডি এক্স অফ ওয়াই, এই লাইন যা আছে কি করতে হবে তাই লিখতে হবে। কত আছে রেজাল্ট এখানে, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এই যে লাইনটা যেটা এখন বারবার লিখে যেতে হবে, পাওয়ার কত, -1/2 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। 1 আর 1 গুণ দিলে কত হবে, 1, মাইনাস এক্স আর 1 গুণ দিলে মাইনাস এক্স, -1 মাইনাস -1 আর -1 গুণ দিলে +1, মাইনাস এক্স আর -1 গুণ দিলে প্লাস এক্স। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এখানে আগে কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে -1 আর -1 গুণ দিলে কত হবে, +1, আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর -1 গুণ দিলে কি হবে, প্লাস এক্স। নেক্সট লাইন ডিডি এক্স অফ ওয়াই সমান হাফ, এখানে হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স পাওয়ার কত, -1/2, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স কি হোল স্কোয়ার। মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, উপরে কত থাকে, 1 আর 1 কত, 2, 1 আর 1 2। এর পরের লাইনটা আমি এদিকে করছি, দুই আর 2 কাটাকাটি, তাহলে কত থাকে, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার কত, -1/2, আর এখানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এরপর লাস্ট লাইন ডিডি এক্স অফ ওয়াই, লাস্ট লাইন ডিডি এক্স অফ কি ওয়াই। আমরা এক কাজ করি, এই 1 মাইনাস এক্স এর পাওয়ার কত, -1/2, 1 মাইনাস এক্স এর পাওয়ার কত, 2, তাহলে নিচে কত হবে, -1/2 আর 2 যোগ করলে কত হবে, 3/2। এখানে একটু বোঝার ব্যাপার আছে, আমি একটু বোঝাচ্ছি। ধরি এখানে a টু দি পাওয়ার m আছে আর এখানে a টু দি পাওয়ার কত, n আছে, তাহলে পরের লাইনে কি হবে, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n, m আর n এই দুইটা পাওয়ার কি হবে, যোগ হবে। হরে a টু দি পাওয়ার m আছে, a টু দি পাওয়ার n আছে, তাহলে দুইটা পাওয়ার কি হবে, যোগ হবে। এখানে 1 মাইনাস এক্স এর পাওয়ার কত, -1/2, আর এখানে 1 মাইনাস এক্স এর পাওয়ার কত, 2, বেস 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স একই, একই পাওয়ার কি হয়েছে, যোগ হয়েছে। ঠিক একইভাবে এই বেস সেম, -1/2 আর হাফ কি হবে, যোগ হবে, যোগ হলে কত হলো, 2, লসাগু 2, এখানে -1, 2 দুগুণে 4, তাহলে কত হয়েছে, 3/2। এই জন্য আমি কত লিখেছি, এখানে 3/2 লিখেছি, আর উপরে কত লিখবো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত, -1/2। এই এখানে আনসার দেওয়া যাবে। তো আশা করি এখানে অনেকের সমস্যা হয়, এটা আমি কিভাবে লিখলাম, 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স দুইটা একই লাইনে। আবারও বলছি 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স একই লাইনে, এখানে পাওয়ার -1/2 আর 2 কি হয়েছে, যোগ হয়েছে, যোগ হয়ে কত হয়েছে, 3/2, আর 1 প্লাস এক্স এর পাওয়ার কত হয়েছে, -1/2 হয়েছে। আমরা এখানে আনসার দিতে পারি। আবার কেউ যদি ইচ্ছা করে তাহলে আনসারটা এইভাবে দিতে পারে, উপরে 1
নিচে 1 প্লাস এক্স পাওয়ার হাফ 1 মাইনাস এক্স পাওয়ার 3/2, এইভাবে আনসার দিতে পারে। আমি আবারও বলছি, আরেকজন কি করতে পারে, এইভাবে আনসার না দিয়ে এইভাবে দিতে পারে। কিভাবে? যে এখানে 1 প্লাস এক্স এর পাওয়ার কত, মাইনাস হাফ। আমরা জানি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে হরকে লবে নিয়ে গেলে অথবা লবকে হরে নিয়ে গেলে পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। যেহেতু এটার পাওয়ার মাইনাস, এই জন্য এটাকে আমি নিচে নিয়ে গেলাম। এই জন্য 1 প্লাস এক্স এর পাওয়ার কত হয়ে গেল হাফ, আর 1 মাইনাস এক্স এর পাওয়ার তো কত হচ্ছে 3/2। এটা নিচে চলে আসার কারণে এটা সহগ 1 উপরে থাকলো। আমি এইভাবে আনসার দিতে পারি। আবার ইচ্ছে করলে আমি আরেকটা লাইন লিখতে পারি, ইচ্ছে করলে আরেকটা লাইনে আনসার দিতে পারি। সেটা হচ্ছে কত, ডিডি এক্স ও ওয়াই উপরে 1, এটাকে লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স। এই দুইটা রুটের ভিতরে যাবে 1 প্লাস এক্স হোল পাওয়ার 1, এটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স হোল কিউব। এই যে এটা রুট ওভারের ভিতরে 1 মাইনাস এক্স পাওয়ারটা 3, এইভাবে আমি কি করতে পারি, দিতে পারি। আবার ইচ্ছে করলে আমি এখানেও আনসার দিতে পারি 1 বাই দুটা রুট, সেম রুট 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটাকে আবার কি করতে পারি, এইভাবে আনসার দিতে পারি। দুইটা সেম রুট, এই জন্য রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল কিউব। সেম রুট, এই জন্য একটা রুট ওভার দিচ্ছি 1 প্লাস এক্স, আর এটা 1 মাইনাস এক্স হোল কিউব। তাহলে একটা প্রশ্নের আনসার কিন্তু আমি বিভিন্ন জায়গায় দিতে পারি। একটা হচ্ছে এখানে আনসার দিতে পারি, আবার পাওয়ার মাইনাস আছে নিচে নিয়ে গিয়ে পাওয়ারকে প্লাস করলাম, ঘরে 1 থাকলে এইভাবে দিতে পারি। এগুলোকে রুট ওভারের মাধ্যমে দিতে পারি, আবার এইভাবে দেওয়া যেতে পারে। তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে, রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সের অন্তর্কলন আমরা করলাম। এখন আমরা যে অন্তর্কলনটা করব সেটা হচ্ছে y equal to e to the power 7x plus 5 divided by e to the power thrice x plus 2। এই অন্তর্কলনটা আমরা ইউআইভি নিয়মে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে e to the power 7x plus 5 কে আমি কি ধরলাম ইউ, আর e to the power thrice x plus 2 কে আমরা কি ধরলাম ভি। তাহলে এই সমস্যাটা আমরা ইউআইভি নিয়মে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমরা ইউআইভি নিয়মে এই সমস্যাটি সমাধান করতে পারবো, তবে আমি এটা ইউআইভি নিয়মে করব না। আমরা যদি যে আমাদের গণিতের কিছু নলেজ যদি প্রয়োগ করি তাহলে অনেক অন্তর্কলন আমরা খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সেটা হচ্ছে আমরা শিখেছি a to the power m divided by a to the power n সমান a to the power m minus n। আমরা স্কুলে শিখেছি সূচকের নিয়ম, a to the power m divided by a to the power n, a to the power m minus n, n আর উপরেরটার পাওয়ার হতে নিচেরটার পাওয়ার কি হবে, বিয়োগ যাবে। তবে শর্ত হচ্ছে এই বেস কি থাকতে হবে, এ মিল থাকতে হবে। দেখি তো এ মিল আছে, ই আর ই এ কি আছে, মিল আছে। তাহলে আমরা ধরতে পারি এটা ই টু দি পাওয়ার এম আর ই টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্রে আমরা ফেলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 7x প্লাস 5 মাইনাস থ্রাইস এক্স মাইনাস 2। অর্থাৎ এই ফরম্যাটে আমরা এটাকে কি করলাম, লিখলাম। বেস কি আছে, মিল আছে, যে এ ফরম্যাট মিল আছে, অর্থাৎ m মাইনাস n, সো 7x প্লাস 5 মাইনাস থ্রাইস এক্স প্লাস এখানে মাইনাস থ্রাইস এক্স মাইনাস 2, কারণ বিয়োগ করলে এটা মাইনাস আসবে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। পরের লাইনটা কি হলো, y ইকুয়াল টু এ টু দি পাওয়ার 7x থেকে থ্রাইস এক্স চলে গেলে কত, 4x, আর 5 থেকে 2 চলে গেলে কত,
3 e টু দি পাওয়ার 4x প্লাস কত 3। এখন এই e টু দি পাওয়ার 4x প্লাস 3 এটাকে আমরা x এর সাপেক্ষে কি করব অন্তর্কলন করব ddx of y d e টু দি পাওয়ার 4x প্লাস 3 dx। আমার মনে হয় এই সমস্যাটা সমাধান আমরা আগে করে ফেলেছি। আমরা যখন ইর সূত্র করেছি তখন ইর সূত্রের অঙ্কগুলো আমরা করেছি। এটা ই এর সূত্রের অঙ্ক, এখানে ই এর পাওয়ারের সাথে বেজের মিল নাই, অতএব বেজ মিলাতে হবে। এর পাওয়ারটা কত 4x প্লাস 3, বেজ কত x, মিল নাই, তাহলে ই এর পাওয়ারের সাথে বেজ মিলাতে হবে। এবং সেক্ষেত্রে বেজ মিলানোর সিস্টেমটা হচ্ছে প্রথমে আমরা কি লিখবো ডি ই টু দি পাওয়ার 4x প্লাস 3, আর উপরে যা আছে তাই, নিচে লিখতে হবে ই এর পাওয়ার, ডি লেখে কার পাওয়ার ই এর পাওয়ার, ই এর পাওয়ারটা কত 4x প্লাস 3, এরপরে এটা উপরে চলে যাবে ডি 4x প্লাস 3 বাই কত dx, কাটাকাটি গিয়ে এইটা মানে এইটা রয়ে গেল। এবং আমাদের যদি এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি যে ই এর সূত্রে যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসটা আমাদেরকে আবার কি করতে হবে দেখতে হবে, দেখলে ইনশাল্লাহ আমাদের আবার মনে পড়ে যাবে। সোজা কথা, অন্তর্কলনকে যদি হাতে আনতে হয় তাহলে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ এটা দেখে আমাকে বুঝে ফেলতে হবে এখানে লগ নাই, কে আছে ই আছে, অর্থাৎ কোন সূত্রে পড়েছে ই এর সূত্রে পড়েছে। এরপর দেখতে হবে ই এর পাওয়ারের সাথে বেজের মিল আছে কিনা, উত্তর নাই। কেন নাই? ই এর পাওয়ার হচ্ছে 4x প্লাস 3, বেজ x, মিল নাই। তাহলে বেজ কি করতে হবে মিলাতে হবে। সিস্টেম কি, উপরে যা আছে তাই, নিচে ডি লেখে ই এর পাওয়ার, পরবর্তী ভগ্নাংশের লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, নিচে dx বসবে। এই তো আমরা সিস্টেম মতো আমরা কি করলাম। এখন আমরা জানি এই সূত্রটা কি, আমরা জানি এই সূত্রে স্পষ্ট বলা হয়েছে ডি ই টু দি পাওয়ার x বাই dx সমান ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে ই এর সূত্র। তাহলে ই এর পাওয়ার আর বেজ মিল আছে, তাহলে আমি কি লিখতে পারি, এটা সূত্র আমি লিখেছি, আমি লিখতে পারি কি ই এর পাওয়ারের সাথে বেজের মিল আছে, অর্থাৎ ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর জায়গায় কত লিখবো 4x প্লাস 3। আর এইটা আবার নরমাল সূত্র পড়ে গেছে পাওয়ারের সূত্র। কেন? যেখানে ই লেখা থাকবে না, লগ লেখা থাকবে না, সেটা কোন সূত্রে পড়েছে, সেটা পাওয়ারের সূত্রে পড়েছে, সেটা আমরা আলোচনা করেছি। তাহলে এটা কোন সূত্রে পড়েছে, পাওয়ারের সূত্র। হোল পাওয়ার কত 1, তাহলে ভিতরেরটা করব। আর হোল পাওয়ার যদি 1 ছাড়া অন্য কিছু হতো তাহলে কি বলেছিলাম, বেজ মিলানোর কথা, যে সিস্টেমে বেজ মিলানোর কথা সেই সিস্টেমে আমরা বেজ মিলাবো। কিন্তু এখানে হোল পাওয়ার 1, অর্থাৎ আলাদা আলাদা করব। অর্থাৎ 4x, 4 হচ্ছে কি সহগ। আমরা জানি অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখতে হয় যথা নিয়মে। কি বলেছি, যথা নিয়মে আমরা চলকের অন্তর্কলন করবো। x এর সাপেক্ষে করলে কত 1 ইন্টু 1 প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, অতএব 0 হবে। 3 এর অন্তর্কলন কত হবে 0 হবে, 0 লেখার প্রয়োজন নাই। সো লাস্ট লাইনটা কি হয়ে গেল ডিডি x অফ y, 4টাকে আগে নিয়ে আসলাম, 4 ই টু দি পাওয়ার 4x প্লাস 3, এই আনসার হয়ে গেল। আমরা এই অঙ্কটা ইউআই ভি নিয়ে করতে পারতাম, সেক্ষেত্রে অঙ্কটা আরেকটু কি হতো বড় হতো, একটু জটিল হতো। আমরা যে কোনো নিয়মে করি না কেন আমরা আমাদের সমাধানে কি করতে পারবো, আসতে পারবো। তবে একটু আমরা বুদ্ধি করে এটা কি করেছি, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n এর সূত্রে কি করেছি, ভাঙিয়েছি, তারপর অঙ্ক সহজ হয়ে গেছে। নর্মাল ইর সূত্র আমরা জাস্ট বেজি মিলিয়ে অঙ্কটা করতে পেরেছি। আচ্ছা, এখন এই অঙ্কটা আমি আরেকটু দেখাচ্ছি। এই অঙ্কটা যদি এখানে 3x না থেকে 7x হতো, যদি কি হতো 3x না 7x আছে, তাহলে কি হতো, তো একটু দেখাচ্ছি আমি অঙ্কটা। এটা আরো সহজ হয়ে যেত, অঙ্কটা আরো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। e to the power 7x plus 5 মাইনাস কত 7x minus 2, উপরে পাওয়ার হতে নিচের পাওয়ারটা বিয়োগ যাবে,
পরের লাইনটা কত হলো y ইকুয়াল টু e টু দি পাওয়ার 7x মাইনাস 7x ক্যান্সেল, 5 থেকে 2 গেলে কত 3 e কিউব আবারও বলছি 7x থেকে 7x চলে গেছে, 5 থেকে 2 চলে গেলে কত 3 e কিউব। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করব, d dx of y de কিউব বাই dx, সোজা উত্তর হচ্ছে এটা d dx of y ইকুয়াল টু 0। এটা आंसर কত? এটা आंसर হলো 0। কেন 0? কারণ হচ্ছে এটা e কিউব, আমরা জানি এর মান কত 2.718, এর মানে এটা হচ্ছে একটা কি ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, আর 3 এইটাও কি একটা ধ্রুবক। তাহলে ই কিউব কত? ই কিউবও একটা কি ধ্রুবক বা স্থির সংখ্যা। আবারও বলছি যে এখানে এর মান হচ্ছে 2.718 মানে ধ্রুবক কনস্ট্যান্ট, 3 এটাও একটা ধ্রুবক, সো ই কিউব হচ্ছে কি একটা ধ্রুবক বা স্থির সংখ্যা। আর আমরা জানি কনস্ট্যান্টের অন্তর্কলন হচ্ছে 0, অতএব ই কিউবকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে 0 হবে। হ্যাঁ, যদি এর পাওয়ার যদি x মানে চলক যদি থাকে, কি বলেছি এর পাওয়ার যদি কি থাকে x অর্থাৎ চলক যদি থাকে, তাহলে এই e টু দি পাওয়ার x কে যদি আপনি x এর সাপেক্ষে অন্তর্কলন করেন রেজাল্ট e টু দি পাওয়ার x হবে। তখন কিন্তু এটা 0 হবে না। কেন 0 হবে না? কারণ এর পাওয়ার কত x হচ্ছে একটা চলক, অতএব e টু দি পাওয়ার x কে আপনি চলক বলতে পারবেন না। কেন বলতে স্থির সংখ্যা বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? কারণ e টু দি পাওয়ার x প্রতীক থাকার কারণে, চলক থাকার কারণে e টু দি পাওয়ার x কিন্তু এখন আর স্থির সংখ্যা নয়। এই জন্য এখানে এটা অন্তর্কলন 0 হয় নাই, কিন্তু এখানে এর পাওয়ার 3 হওয়ার কারণে পুরোটা কনস্ট্যান্ট, সো ডিফারেন্সিয়েশন 0। তাহলে এই একটা অঙ্ক আমরা করলাম, এইটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা এইভাবে বিভিন্ন নিয়মগুলো আমাদেরকে কি করতে হবে জানতে হবে, এবং আমরা পরীক্ষাতে যে সমস্যা পাবো এবং সেই সমস্যাগুলো আমরা আমাদের যে নিয়মগুলো জানি তার ভিতরে থেকে আমাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে। এখন আরেকটা অঙ্ক আমি আলোচনা করব, এটা হচ্ছে x to the 4 plus 5x square y square equal to y to the power 4। ইচ্ছা করলে এই y to the 4 এখানেই রাখতে পারি, এইভাবে না রেখে আমি এইভাবে করলাম minus y to the 4 equal to 0, অর্থাৎ এটা যে ডাক x to the 4 plus 5x square y square equal to y to the 4, দুইটাই কি সেম ডাক, একই। এটাও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসে এই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি আমরা একটা করি তাহলে একই নিয়মে এই ধরনের সমস্ত সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো। আসি আমরা এটাকে অন্তর্কলন করি। প্রথমে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়, তাহলে কি লিখব dx to the 4 by dx। এখানে একটা দুইটা কয়টা পার্ট? 3টা পার্ট। তাহলে এটাকে আমি লিখলাম প্লাস 5। এটা কিন্তু ইউভি নিয়মে, কোন নিয়মে? ইউভি নিয়মে। 5 হচ্ছে কনস্ট্যান্ট, চলকের সাথে আছে সহগ। আমরা জানি অন্তর্কলন করার সময় সহগ যা আছে কি করতে হবে তাই লিখতে হবে। এখানে x স্কয়ার আর y স্কয়ার এটা গুণের আকারে আছে, x ও চলক y ও চলক। আমি পরিষ্কার বলেছিলাম যদি দুইটা চলক গুণের আকারে থাকে যদি, তাহলে পাওয়ারের সূত্র চিন্তা করা যাবে না, লগের সূত্র চিন্তা করা যাবে না, এর সূত্র চিন্তা করা যাবে না। প্রথমে কি করতে হবে? ইউভি নিয়মে করতে হবে অথবা ইউ বাই ভি নিয়মে করতে হবে। আমি আবারও বলছি, যদি কোন একটা প্যাটার্ন আমাদের সামনে এভাবে উপস্থিত হয় যে এটা ইউভি নিয়মে পড়েছে অথবা ইউ বাই ভি নিয়মে পড়েছে, তাহলে অন্তর্কলন করার পূর্বে সেইটাকে ইউভি অথবা ইউ বাই ভি নিয়মে আমাকে ভাঙাতে হবে। তা আমাদের এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 5
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্সও চলক ওয়াইও চলক, এটাকে ইউ ধরলাম এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে ভি, অথবা এটা ইউভি নিমে করা যায়। একটা ব্র্যাকেট দিলাম 5-এর কারণে, প্রথমে কি লিখবো ইউ লিখবো, তারপর কার অন্তর্কলন ভি, ওয়াই স্কোয়ারের অন্তর্কলন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এরপর আমরা কি লিখবো প্লাস ভি, ভি লিখে আমরা ইউ এর অন্তর্কলন করব, মানে এক্স স্কোয়ার অন্তর্কলন করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, 5 লিখলাম, ইউ লিখে ভির অন্তর্কলন ওয়াই স্কোয়ারের কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এরপর প্লাস লিখেছি, ভি লিখেছি, ভি হচ্ছে ওয়াই স্কোয়ার, ইউ এর অন্তর্কলন মানে এক্স স্কোয়ারের এক্স এর সাপেক্ষে অন্তর্কলন। এরপর আমরা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর অন্তর্কলন করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। 0 কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে, 0। 0 কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে, 0 হবে। এখন আমরা দেখি, এটা পাওয়ারের সূত্র, বেজ মিল আছে, রেজাল্ট কত 4x কিউব, এটার কাজ শেষ, অর্থাৎ এইটার অন্তর্কলনের কাজ শেষ। এরপর 5, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কিন্তু পাওয়ার এক্স আর অন্য কিছু, এখানে ওয়াই বেজের বেজ মিলাতে হবে। আমি সবসময় বলি যে প্রথমে অন্তর্কলন করার সময় 1 নম্বরে দেখব এটা ইউবি অথবা ইউ বাই ভি নিয়ে পড়েছে কিনা, 2 নম্বরে দেখব পাওয়ার লগ ই কোন সূত্রে পড়েছে, 3 নম্বরে দেখব বেজের মিল আছে কিনা, বেজের মিল না থাকলে বেজ মিলাতে হবে, তারপরে আমরা অন্তর্কলনের ফলাফল লিখব। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডি ওয়াই স্কোয়ার বাই ডিএক্স, এখানে ওয়াই এর পাওয়ার 2, এক্স আর অন্য কিছু, ওয়াই সাথে বেজ এক্স এর মিল নাই, তাহলে বেজ কি করতে হবে, মিলাতে হবে। বেজ মিলানোর সিস্টেম পাওয়ার সূত্রে লবে যা আছে তাই, আর নিচে পাওয়ার ছাড়া বাকি অংশ, পাওয়ার ছাড়া বাকি অংশ কত, ডিওয়াই, এটা উপরে চলে যাবে, নিচে ডিএক্স। আমি বারবার বলছি, আজকে ক্লাস দেখার আগে আমাদেরকে আগের ক্লাসগুলো দেখতে হবে, আগের ক্লাস দেখলে এটা একেবারে ইজি। এরপরে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার অন্তর্কলন করবো টুয়াইস এক্স, এটার বেজ মিলানোর প্রয়োজন নেই, এক্স এর সাথে বেজের কি আছে, মিল আছে। এরপরে আমরা লক্ষ্য করি ডি ওয়াই টু দি পাওয়ার 4 বাই ডিএক্স, এখানে হোল পর এক্স আর অন্য কিছু কত 4, এখানে ওয়াই বেজ এক্স মিল নাই, বেজ কি করতে হবে, মিলাতে হবে। কিভাবে, লবে যা আছে তাই, হরে পাওয়ার ছাড়া বাকি অংশ, মানে ডিওয়াই, এরপর ডিওয়াইটা উপরে চলে যাবে, ডিএক্স। লক্ষ্য করি ক্যান্সেল হয়ে গেছে, এটা আছে, আর ডানে কত আছে আমার, 0 আছে। পরের লাইন 4x কিউব 5 x স্কয়ার ইনটু y স্কয়ার, বেজ মিল আছে তাহলে কত, টুয়াইস y, y স্কয়ার বেজ মিল আছে কত, টুয়াইস y, আর dy বাই dx এটা যা আছে তাই থাকবে। কেন, আমাদের টার্গেট হচ্ছে d dx অফ y এর মান বার করা। কার মান বার করা, d dx অফ y, dy বাই dx এর মান বের করা, অর্থাৎ d dx অফ y যা আছে তাই থাকবে। এটা একটু সুন্দর করে লিখি, টুয়াইস x y স্কয়ার, টুয়াইস x কত, y স্কয়ার, বেজের মিল আছে তাহলে কত লিখব, 4y কিউব ইনটু কত লিখব, dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে কি দেখা গেল, আমরা যে পাওয়ারের সূত্র শিখেছি, আমরা যে লগের সূত্র শিখেছি, আমরা যে ই এর সূত্র শিখেছি, আর সেক্ষেত্রে যে বেজ মিলানোর কথা যে বলেছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেই দেখা যাচ্ছে যে এখানে এসে ওই পাওয়ারের সূত্রে বেজ মিলানোর কাজ করেছে, এই পাওয়ারের সূত্রে বেজ মিলানোর কাজ করেছে। অর্থাৎ আমাদেরকে প্রাথমিক জায়গায় যদি আমরা এক্সপার্ট হই, তাহলে ইনশাল্লাহ আমরা সবগুলো অঙ্ক আমরা পারবো। এরপর একটু দেখি 4x কিউব, এখানে কাজ শেষ হয়ে গেছে। 5 দুগুণা কত, 10 x স্কোয়ার y dy বাই dx প্লাস 5 দুগুণা 10 xy স্কোয়ার মাইনাস 4y কিউব dd x of y ইকুয়াল টু 0। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে dd x of y এর মান বার করা। কার মান, dd x of y এর কি করা, মান বার করা, এইটা আমাদের টার্গেট। আমরা জানি আমরা যার মান বার করব সে সমান চিহ্নের কোথায় থাকবে, বাম দিকে। আমরা যার মান বার করবো সে সমান চিহ্নের বাম দিকে থাকবে, আর বাকি সবাই কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে।
যেহেতু আমরা ডিডি এক্স ওয়াই এর মান বার করবো, সেহেতু ডিডি এক্স ওয়াই সমান চিহ্নের বামে থাকবে, বাকি সবাই ডানে থাকবে। সুতরাং এক কাজ করি, এখানে 4x³ আছে, এটার সাথে কি ডিডি এক্স ওয়াই আছে? উত্তর নাই। অর্থাৎ 4x³ কে বলবো আপনি সমান চিহ্নের ডান দিকে চলে যান। এখানে কিন্তু ডিডি এক্স ওয়াই আছে, অর্থাৎ এ থাকবে। এর নাই, তাকে বলবো আপনি ডান দিকে চলে যান। এখানে ডিডি এক্স ওয়াই আছে, অর্থাৎ এই দুইজন থাকবে। আর এই দুইজনের সাথে ডিডি এক্স ওয়াই নাই, ওনারা কোথায় চলে যাবে? সমান চিহ্নের ডান দিকে চলে যাবে। তাহলে আমি কি লিখছি? আমি লিখছি tan x² y ডিডি এক্স ওয়াই। কি লিখলাম? tan x² ডিডি এক্স ওয়াই, এইটা মাইনাস 4y³ ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু, এই 4x³ ডানে চলে গেলে কি হয়ে গেল? মাইনাস 4x। আর tan xy² ডানে চলে গেলে কত হলো? মাইনাস tan xy²। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি যার মান বার করবো সে সমান চিহ্নের বাম দিকে থাকবে, এই জন্য ডিডি এক্স ওয়াই সমান চিহ্নের বাম দিকে রেখেছি। আর এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে গেলে প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস, প্লাস tan xy² হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন আমাদেরকে আরো কাজ করতে হবে, আমি এগুলো একটু মুছতেছি। এখন এখানে কমন নিতে হবে। কত কমন? 10 আর 4 2 কমন। 10 আর 4 এর ভিতরে কত কমন? 2। x² নাই, কমন যাবে না। y আছে, y³ তাহলে কত কমন? y। আর কমন কত আছে? ডিডি এক্স ওয়াই, ডিডি এক্স ওয়াই। আবার বলছি 10 আর 4 কত কমন? 2। কারণ 10 2 দ্বারা যাবে, 4 2 দুগুণা 4 2 দ্বারা যাবে, y কমন আছে। তাহলে 10 2 দ্বারা গেলে কত? 5 দুগুণা 10 কত থাকবে? 5x²। y তো কমন নিয়ে এসেছি, dy/dx কমন নিয়ে এসেছি, আর কিছু লেখা যাবে না। মাইনাস 4 থেকে 2 কমন এনেছি, তাহলে কত থাকবে? 2। y³ ছিল, y লিখেছি, তাহলে কত আসবে? y²। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, y³ কমন এনেছি y, এখন 3টা y, একটা y কমনে, 2টা y আছে, y²। ডিডি এক্স ওয়াই কোথায় চলে গেছে? কমনে। কাজ শেষ। এখন এখানে কমন নেব। 4 আর 10 কত কমন? 2। x³ x কত কমন? x। তাহলে এখানে কত? টুয়াইস x², টুয়াইস x²। একটা মাইনাস কমন নিলে ভালো হবে। মাইনাস আছে, এই জন্য মাইনাস 2 কি করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে কি হলো? 4 কে 2 দ্বারা ভাগ করে 2, x আর x³ কত থাকে? x²। মাইনাস কমন এনেছি, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যেহেতু মাইনাস কমন এনেছি, অতএব এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। লক্ষ্য করি, ব্র্যাকেট উঠাই দিলে মাইনাসে প্লাসে মাইনাস। 10 থেকে 2 কমন এনেছি, থাকে কত? 5। x কমন এনেছি, থাকে কত? y²। লাস্ট লাইন প্রায়। আমি কার মান বার করব? ডিডি এক্স ওয়াই। অতএব বাকি সবাইকে ডান দিকে চলে যেতে হবে। আমি এর আগে বলেছি, আমি যার মান বার করব সে সমান চিহ্নের বাম দিকে আসবে, এবং তাকে সমান চিহ্নের বাম দিকে আনতে গেলে আরো অনেক কিছু বাম দিকে চলে আসতে পারে, কিন্তু পর্যায়ক্রমে বাকিগুলোকে আমি কি করব? বাম দিকে থেকে সরাই নেব। যার মান বার করতে চাই তাকে রেখে দেবো। আমি ডিডি এক্স ওয়াই এর মান বের করতে চাই, এই জন্য আমি ডিডি এক্স ওয়াই কে বাম দিকে নিয়ে এসেছিলাম। আর এই ডিডি এক্স ওয়াই এর সাথে টুয়াইস y 5x² মাইনাস টুয়াইস y² রয়েছে। কারণ আমি বার করতে চাই কার মান? ডিডি এক্স ওয়াই এর মান। অতএব টুয়াইস y 5x² মাইনাস টুয়াইস y², ওনারা কোথায় চলে যাবে? ওনারা ডান দিকে চলে যাবে। মাইনাস চিহ্নটা দিলাম, উপরে টুয়াইস x² প্লাস 5y²। এই মাইনাসটা আমি উপরে দিতে পারতাম,
অথবা এখানেও দিতে পারি। ভগ্নাংশের চিহ্ন কেন দিলাম? কারণ ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এরা ইনটু হিসাবে আছে। কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। অথবা যারা গুণ আকারে থাকে তাহলে ডাইনে গেলে হর লবে যাবে, লব হরে যাবে। যদি প্লাস মাইনাস হয় ডাইনে গেলে প্লাস মাইনাস হয়, মাইনাস কি হয়? প্লাস হয়। কিন্তু গুণের আকারে গেলে, গুণের আকারে থাকলে ডাইনে গেলে এই যে টোয়াইস এক্স কত 10, 2 যখন ডাইনে যাবে তখন 10 এর কোথায় বসবে? নিচে বসবে। তাহলে টোয়াইস ওয়াই এদের কোথায় বসবে? নিচে বসবে। 5x স্কয়ার মাইনাস টোয়াইস এক্স স্কয়ার কোথায় বসবে? নিচে বসবে। আমি আবার বলছি টোয়াইস এক্স ইকুয়াল 10, x এর মান বার করব, 2 10 এর কোথায় বসবে? নিচে। যেহেতু দুইটা x এর সাথে কি আছে? ইনটু আছে। আর যদি 2 প্লাস x ইকুয়াল টু 10 হইতো তাহলে x ইকুয়াল টু 10 মাইনাস 2, কারণ এটা প্লাস 2, এটা ইনটু হিসাবে না, ডাইনে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই ফরম্যাটে টোয়াইস ওয়াই ইনটু হিসাবে আছে, ডানে গিয়ে নিচে বসছে। ইনটু হিসাবে 5x স্কয়ার মাইনাস টোয়াইস ওয়াই স্কয়ার আছে, নিচে বসছে। আর একটা লাইন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর একটা লাইন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই মাইনাস 2 আর 2 কাটাকাটি থাকলো কত? এক্স টোয়াইস এক্স স্কয়ার প্লাস 5y স্কয়ার, y 5x স্কয়ার মাইনাস টোয়াইস y স্কয়ার। এইটা হলো আনসার। তাহলে আমরা কি দেখলাম? আমরা এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4, এইটার অন্তর্কলনের ফলাফল আমরা পেয়েছি মাইনাস x ইন্টু টোয়াইস x স্কয়ার প্লাস 5y স্কয়ার ডিভাইডেড বাই y ইন্টু 5x স্কয়ার মাইনাস টোয়াইস y স্কয়ার। অঙ্কটা বেশ বড়, কিন্তু আমাদেরকে নিয়ম মতো কাজ করতে হবে। যেখানে দেখেছি ইউভি নাই, শুধু পাওয়ারের সূত্র করেছি। যেখানে দেখেছি ইউভি নিয়ম আছে সেখানে ইউভি সূত্র কি করেছি? প্রয়োগ করেছি। যেখানে দেখেছি বেজ মিলানোর প্রয়োজন আছে সেখানে বেজ কি করেছি? মিলিয়েছি। এবং সরল কি করেছি? আমরা করেছি। আমাদের অঙ্কটা কি হয়ে গেল? হয়ে গেল। এখানে একটা কথা বলি, এই অঙ্কটা যদি অনেকের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, যদি এইভাবে x টু দি 4 প্লাস কত 5x স্কয়ার y স্কয়ার y টু দি 4 যদি এখানে থাকতো তাহলে কি হতো? এটাকে হয় বাম দিকে নিয়ে আসতাম, অথবা এদিকে যেভাবে আমরা অন্তর্কলন করছি সমান দিয়ে এদিকে কি করতাম? dy টু দি 4 বাই এদিকে অন্তর্কলন করতাম, ডান দিকে অন্তর্কলন করতাম। তারপর দেখতাম y এর সাথে বেজের মিল নাই, বেজ কি করতাম? মিলাইতাম। আর dy বাই dx কে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতাম, বাকিগুলোকে ডান দিকে রাখতাম। ওই একই নিয়মে করলে আমাদের কি হয়ে যেত। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কি করলাম? একটা সমস্যার সমাধান আমরা করলাম। এখন আমরা আংশিক অন্তর্কলন নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আংশিক অন্তর্কলন। একেবারেই সহজ এবং আমাদের বিভিন্ন জায়গাতে কাবরা-গ্লাস প্রোডাকশন ফাংশনে, সিএস প্রোডাকশন ফাংশনে, অপটিমাইজেশনে, এমনকি মার্কেট মডেলে আমাদের আংশিক ভগ্নাংশ খুব বেশি কাজে আসে। আমরা আংশিক অন্তর্কলন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন খুব বেশি কাজে আসে। আমরা যে এতক্ষণ অন্তর্কলন করেছিলাম সেটা হচ্ছে y ইজ ফাংশন অফ x, মানে y হচ্ছে অধীন চলক, স্বাধীন চলক হচ্ছে x, মানে একটা স্বাধীন চলক। কয়টা স্বাধীন চলক? একটা স্বাধীন চলক। এবং y কে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করেছি। এখন আমরা আংশিক অন্তর্কলন করব একাধিক স্বাধীন চলক। কি বলেছি? একাধিক স্বাধীন চলক। একাধিক মানে 2টা স্বাধীন চলক হতে পারে, 3টা স্বাধীন চলক হতে পারে, 4টা স্বাধীন চলক হতে পারে, 5টা স্বাধীন চলক হতে পারে। একাধিক স্বাধীন চলক। আমি 2টা স্বাধীন চলক নিয়ে আলোচনা করছি। কয়টা স্বাধীন চলক নিয়ে আলোচনা করছি? 2টা। z it is function of xy। আচ্ছা, স্বাধীন চলক কয়টা? 2টা। আর অধীন চলক হচ্ছে কি? z। আংশিক অন্তর্কলন করব। আসলে অন্তর্কলন মানে কি? অন্তর্কলন হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের পরিবর্তন। অন্তর্কলনের মাধ্যমে আমরা কি জানি? স্বাধীন চলকের সামান্য বা সূক্ষ্ম পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়
সেটা জানার পদ্ধতি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। তো এই যে এখানে একাধিক স্বাধীন চলক আছে, আমি এক্স এর পরিবর্তনের কারণে জেড এর পরিবর্তন জানতে চাই। কি জানতে চাই? এক্স এর পরিবর্তনের কারণে জেড এর পরিবর্তন। তাহলে আমাকে কি ধরতে হবে? ওয়াইটাকে স্থির ধরতে হবে, অপর স্বাধীন চলক ওয়াইকে স্থির ধরতে হবে। একটা উদাহরণ দিলে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। মনে করি কিউ হচ্ছে প্রোডাকশন, উৎপাদন, ইট ইজ ফাংশন অফ সার বীজ। অর্থাৎ উৎপাদনটা দুইটা চলকের উপর নির্ভর করে, একটা হচ্ছে এক্স যেটা সার প্রকাশ পায়, আর একটা হচ্ছে ওয়াই বীজ প্রকাশ পায়। সারের উপর নির্ভর করে, বীজের উপর নির্ভর করে। এখন আমরা যে সারের প্রভাব জানতে চাই উৎপাদনের উপর, আমরা একটা প্লটে নতুন সার ইউজ করলাম, নতুন বীজ ইউজ করলাম, এতে উৎপাদন বাড়লো। এই উৎপাদনটা সারের কারণে বেড়েছে না বীজের কারণে বেড়েছে, কার কারণে কতটুকু বেড়েছে, এটাকে আমরা নিশ্চিত? উত্তর মোটেই নিশ্চিত না। আবার রিপিট করছি, আমরা সার আর বীজ দুইটাই বৃদ্ধি করলাম, এতে আমাদের উৎপাদন বাড়লো। এই উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সারের প্রভাব কতটুকু, এটাকে আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো না, কারণ আমরা সার বীজ দুইটারই কি করেছি? দুইটারই পরিবর্তন করেছি। তাহলে আমি সারের প্রভাব যদি জানতে চাই, তাহলে আমি সার বাড়াবো আর বীজটা কি রাখবো? স্থির রাখবো। এই যে বলেছিলাম এক্স এর পরিবর্তন হবে, ওয়াইটা কি থাকবে? স্থির থাকবে, বীজ স্থির থাকবে। তো বীজকে কনস্ট্যান্ট রেখে, এর মানে পুরাতন বীজ, আগের বীজ, পুরাতন বীজ থাকবে, নতুন সার প্রয়োগ করব, উৎপাদন যেটা বৃদ্ধি পাবে সেটা কার কারণে? সারের কারণে। আবার সার স্থির রাখবো, বীজের পরিবর্তন করব। অর্থাৎ আগে পুরাতন যে সার ইউজ করতাম সেটা রাখবো, আর নতুন বীজ ব্যবহার করব। এই নতুন বীজ ব্যবহার করার কারণে উৎপাদন যেটা বাড়বে সেটা কার কারণে বাড়বে? নতুন বীজের প্রভাবে বাড়বে। আর আমি যদি একসাথে সার আর বীজ দুইটাই যদি পরিবর্তন করি, তাহলে উৎপাদন বাড়বে সারের কারণে, বীজের কারণে, দুইজনের কারণে। কিন্তু আমি যদি সারের প্রভাব জানতে চাই, তাহলে বীজকে স্থির ধরতে হবে। এর মানে কি? পুরাতন বীজ, নতুন বীজ ব্যবহার করা যাবে না। আর বীজের প্রভাব যদি জানতে চাই, তাহলে সারকে স্থির ধরতে হবে। এর মানে কি? পুরাতন সার ব্যবহার করব, নতুন সার না। তাহলে আমরা দেখলাম যে একাধিক স্বাধীন চলক যদি থাকে, তাহলে আমরা যদি অন্তর্কলন করতে চাই, আমি এক্স এর সাপেক্ষে যদি অন্তর্কলন করতে চাই, তাহলে ওয়াই কি ধরতে হবে? স্থির ধরতে হবে। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ডেল জেড বাই ডেল এক্স। আমরা একটা স্বাধীন চলক থাকলে কিভাবে প্রকাশ করি? ডিডি এক্স অফ ওয়াই। আসলে এটা হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন, এটা হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে জেড এর পরিবর্তন। আবারও বলছি, এটা হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তনের ফলে জেড এর পরিবর্তন। তাহলে কি দেখা গেল? দুইটাতে একই অর্থ। হ্যাঁ, পার্থক্য আছে। যখনই আমি ডি প্রতীকটা দেখব, তখন আমি বুঝে ফেলবো ওয়াই অধীন চলকের মানটা শুধুমাত্র একটা স্বাধীন চলক এক্স এর উপর নির্ভর করে, একটা স্বাধীন চলক এক্স এর উপর নির্ভর করে, যদি কোন প্রতীকটা দেখি? ডি প্রতীকটা। আর যদি আমি ডেল প্রতীকটা দেখি, কোন প্রতীকটা? ডেল প্রতীকটা দেখি, তাহলে আমি কি বুঝবো? এখানে জেড এর মানটা শুধুমাত্র এক্স এর উপর নির্ভর করে না, আরো অনেক স্বাধীন চলকের উপর নির্ভর করে। এক্ষেত্রে আমরা জেড এর পরিবর্তনটা এক্স এর সাপেক্ষে বিবেচনা করছি, অন্যান্য স্বাধীন চলকগুলোকে স্থির ধরা হয়েছে, অন্যান্য স্বাধীন চলকগুলোকে স্থির ধরা হয়েছে। অর্থাৎ ডি থাকলে বুঝবো স্বাধীন চলক একটা, আর ডেল থাকলে বুঝবো স্বাধীন চলক একাধিক। তবে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করা হয়েছে, বাকি স্বাধীন চলকগুলোকে স্থির ধরা হয়েছে। তাহলে ওয়াই স্থির থেকে এটাকে আমরা প্রকাশ করি ডেল জেড বাই ডেল এক্স। একইভাবে জেড ইজ ফাংশন অফ এক্স ওয়াই। আমি এক্স কে যখন কি করব? স্থির ধরব, তখন এটা অন্তর্কলন হবে ডেল জেড বাই ডেল ওয়াই। আসল উচ্চারণ হচ্ছে ডেল ডেল ওয়াই অফ জেড, মানে জেড এর অন্তর্কলন ওয়াই সাপেক্ষে, যেখানে এক্স স্থির। তাহলে আমাদের ব্রেইনে একটা কথা সেট করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমি যখন আংশিক অন্তর্কলন এক্স এর সাপেক্ষে করব, বাকি সমস্ত চলক কি? কনস্ট্যান্ট।
আর মনে রাখতে হবে কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য। কার অন্তর্কলন শূন্য? কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য। সম্ভবত অন্তর্কলনের 1 নাম্বার ক্লাসে বলেছি, অথবা 2 নাম্বার ক্লাস। অন্তর্কলনের 1 নাম্বার অথবা 2 নাম্বার ক্লাস তোমরা ঘুরে আসো, তাহলে দেখবা সেখানে আমি বলেছি কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য, অর্থাৎ 5 এটা অন্তর্কলন শূন্য। আর বলেছি 5x², 5 সহগ। সহগ যা আছে কি তাই, সহগ যা আছে তাই। কনস্ট্যান্ট এবং সহগের ভিতরে আমি আমার মতো একটা ছোট্ট পার্থক্য দিয়েছি। সেটা কি? কনস্ট্যান্টটা কোনো চলকের সাথে থাকবে না, তখন কনস্ট্যান্ট বলবো, ধ্রুবক বলবো, অন্তর্কলন 0। আর ধ্রুবকটা যখন চলকের সাথে থাকবে তখন এটা সহগ, যা আছে তাই। আর আংশিক অন্তর্কলনে মনে রাখতে হবে কি, আমি যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে বাকি সমস্ত স্বাধীন চলক কি? কনস্ট্যান্ট। সো ওই সমস্ত স্বাধীন চলকের অন্তর্কলন কি হবে? 0 হবে। অর্থাৎ আমি যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি, যেখানে ওয়াই পাবো, ওয়াই স্থির, ওয়াইয়ের অন্তর্কলন কি হবে? 0 হবে। আর ওয়াইটা যদি এক্সের সাথে যদি যুক্ত থাকে, তাহলে তখন আমি ওয়াইটাকে সহগ হিসেবে বিবেচনা করব, ওয়াই যা আছে আমি কি করব? তাই লিখব। আর যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করব, এক্স কে যদি পাই, যদি এক্স স্থির, এক্স এর অন্তর্কলন কত? 0। কারণ এক্সটা যদি ওয়াইয়ের সাথে যুক্ত থাকে তখন এক্স কে স্থির বলা যাবে না, কারণ চলক হচ্ছে ওয়াই, এক্স ওয়াইয়ের সাথে যুক্ত আছে, তাহলে এক্স কি হয়ে গেল? সহগ, যা আছে তাই বসবে। শুধু বললে হবে না, উদাহরণ দিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি এবং উদাহরণ দেওয়ার সাথে সাথে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই একটা উদাহরণ থেকে আমরা যে কোনো আংশিক অন্তর্কলন আমরা করতে পারবো। সেটা হচ্ছে z equal to x⁴ plus 5x² minus y⁴। সেম ডাক, একটু আগে যে ডাক দিয়েছিলাম ওইটার মতো, একটু পার্থক্য আছে। ওইটাতে ছিল এখান থেকে স্টার্ট হয়েছে ইকুয়াল টু 0, আর এটা এখানে বাম দিকে কি আছে? z। এর মানে কি, এখানে x আর y দুইটা স্বাধীন চলক, আর z হচ্ছে কি? অধীন চলক। z হচ্ছে অধীন চলক। এখন আসি, এখানে দুইটা স্বাধীন চলক, অতএব এখানে অন্তর্কলন হবে আংশিক অন্তর্কলন। কোন অন্তর্কলন হবে? আংশিক অন্তর্কলন। আমি প্রথমে z কে অন্তর্কলন করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, ডেল z বাই ডেল x। যখনই আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করব, অপর স্বাধীন চলক y-টা কি হয়ে যাবে? স্থির। অর্থাৎ y পাইলে কি লিখবো? 0। y পাইলে তার অন্তর্কলন কি হবে? 0। আসি আমরা করি। প্রথমে x এর সাপেক্ষে অন্তর্কলন করে, এটা কত হবে? 4x³। 4x³ ক্লিয়ার? এরপর প্লাস, এখানে আমি x এর সাপেক্ষে অন্তর্কলন করছি y²। এটা স্থির সংখ্যা, অন্তর্কলন 0 হওয়ার কথা, 0 হবে না। কেন 0 হবে না? y²টা কার সাথে যুক্ত? x এর সাথে, অতএব সহগ। আমি বলেছি কোন ধ্রুবক যদি চলকের সাথে যুক্ত থাকে তখন সেটা কি হয়ে যাবে? সহগ। 7 এটা কনস্ট্যান্ট, এটা অন্তর্কলন 0। 7x, 7টা x এর সাথে যুক্ত আছে, 7 কি? সহগ, যা আছে কি তাই বসবে। তাহলে আমি যখন x এর সাপেক্ষে অন্তর্কলন করছি, অপর স্বাধীন চলক y কনস্ট্যান্ট, কিন্তু y-টা কার সাথে যুক্ত আছে? x² এর সাথে, অতএব এটা সহগ। y² যা আছে তাই থাকবে, 5ও সহগ, 5ও যা আছে কি থাকবে? তাই থাকবে। এই দেখেন 5 যা আছে তাই থাকবে। x² এর অন্তর্কলন x এর সাপেক্ষে কত? twice x। আর y² কি আছে? যা আছে তাই সহগ হিসাবে, মাইনাস এইটা কত হবে? 0। কেন? কেন 0 হবে? y⁴ 0। কেন 0 হবে? y⁴ 0 হবে এই জন্য, y⁴ 0 হবে এই জন্য যে y-টা হচ্ছে কি? কনস্ট্যান্ট। y-টা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্টের অন্তর্কলন কত? 0। এখানে y-টা কনস্ট্যান্ট না, চলকের সাথে আছে, সহগ। এখানে y-টা কি? সহগ। কার সাথে? x এর সাথে থাকার কারণে। আর এখানে y-টা হচ্ছে কি? ধ্রুবক। কেন? সে কোনো চলকের সাথে যুক্ত নাই। আমি এইটাকে আরেকটু ভেঙে দেখাচ্ছি, আরেকটা লাইন বেশি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি z কে অন্তর্কলন করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে কি হবে? ডেল x⁴
ডেল এক্স। এইটা হবে কত? 5 হচ্ছে সহগ ডেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ডেল এক্স মাইনাস ডেল ওয়াই টু দি পাওয়ার 4 বাই ডেল এক্স। এখন আমরা দেখি ডেল জেড বাই কত? ডেল এক্স। সেটা হচ্ছে, এটা বেজ মিল আছে, কত লিখবো? 4x কিউব। আমরা এর আগে এটাকে ইউবি নিয়ে চিন্তা করেছিলাম একটু আগে, যে আজকে প্রথমে যে 2 নম্বর যে অঙ্কটা করেছিলাম ইউভি নিয়ে চিন্তা করেছিলাম। এক্স স্কোয়ার হচ্ছে ইউ, ওয়াই স্কোয়ার হচ্ছে ভি। কিন্তু এটা কিন্তু এখানে ইউভি নিয়মে হবে না। কেন? ইউভি নিয়মে হতে হলে ইও চলক হতে হবে, ভিও চলক হতে হবে। এখানে এক্স স্কোয়ার ইউ, হ্যাঁ এটা এক্স স্কোয়ার চলক, ইও চলক, আর ওয়াই স্কোয়ারটা কি ধরবো? ভি। কিন্তু এখানে ওয়াই স্কোয়ারটা কি স্থির? আগে কিন্তু স্থির ছিল না, কিন্তু আংশিক অন্তর্কলনে ওয়াইটা কি স্থির। কারণ আংশিক অন্তর্কলনে যখন আমি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করবো, অপর স্বাধীন চলক ওয়াইটা কি স্থির, অতএব ভিটা কি স্থির। অতএব এটা ইউভি নিয়মে হবে না। আমি বলেছিলাম ইউভি নিয়মে হতে হলে ইও চলক হতে হবে, ভিও কি চলক হতে হবে। কিন্তু এখানে ভিটা কি স্থির। তাহলে 5 হচ্ছে সহগ, এক্স স্কোয়ারের অন্তর্কলন কত হবে? টুয়াইস এক্স। ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, এক্স এর সাথে থাকার কারণে সহগ যা আছে কি তাই। আর এটা হচ্ছে ওয়াই, কোন কারো এক্স এর সাথে যুক্ত নাই, সম্পূর্ণ আলাদা, কনস্ট্যান্ট, অন্তর্কলন 0। লাস্ট লাইন হবে 4x কিউব প্লাস 10x ওয়াই স্কোয়ার, 10x ওয়াই স্কোয়ার। এখন আসি, আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করব। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো ওয়াই সাপেক্ষে যদি আমি অন্তর্কলন করি, তাহলে কে স্থির হবে? ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স কে স্থির বিবেচনা করতে হবে, অপর স্বাধীন চলক এক্স কি স্থির। তাহলে আমরা তখন এই এটা তখন কিন্তু ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়াই চলক, ওয়াই সাথে অন্তর্কলন করলে কে চলক? ওয়াই চলক, ওয়াই চলক। এখানে এই এক্সটা কি হয়ে গেল? স্থির। এই এক্সটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট। কারণ যখন আমি ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করব, অপর স্বাধীন চলক এক্স কি হয়ে যাবে? স্থির। এখানে এক্সটা কি হবে? এক্স স্কোয়ারটা কি হবে? সহগ। কেন? স্থির সংখ্যা চলকের সাথে যুক্ত আছে সহগ। এই জন্য মনে রাখতে হবে, আমি আমার অন্তর্কলনের প্রথম অথবা দ্বিতীয় ক্লাসে বলেছি, স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়। স্থির সংখ্যা চলকের সাথে যুক্ত থাকলে তাকে সহগ বলে। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়। এখন আসেন আমরা জেড কে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করছি। ডেল এক্স টু দ্য 4 বাই ডেল ওয়াই প্লাস 5 ডেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত? ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই টু দ্য 4 বাই ডেল ওয়াই ডেল জেড ডেল ওয়াই। এই এক্স কনস্ট্যান্ট, অর্থাৎ অন্তর্কলন কত? ওয়াই সাপেক্ষে 0 প্লাস 5 এই এক্স স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, চলক ওয়াই সাথে যুক্ত আছে, অতএব সহগ যা আছে তাই বসাতে হবে। ওয়াই স্কোয়ারের অন্তর্কলন হচ্ছে কত? টুয়াইস ওয়াই, পাওয়ারটা আগে আসবে, ওয়াই 2 থেকে 1 গেলে 1। আর এটা হচ্ছে ওয়াই হিসেবে করছি 4y কিউব। সুতরাং ডেল জেড বাই কত? ডেল ওয়াই। এটা 0 হয়ে গেল। এটা কত হলো? 5 দুগুণা 10, 10 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউব। এই আমাদের কি হয়ে গেল? আনসার হয়ে গেল, আমাদের আনসার হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যদি আংশিক অন্তর্কলন করি ওয়াই সাপেক্ষে, তাহলে এক্স কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট অন্তর্কলন 0 হবে। কিন্তু আগের অঙ্কে কিন্তু একটা অধীন চলক ছিল, একটা স্বাধীন চলক ছিল, এই জন্য আমরা বেজ মিলাইছিলাম। কি করেছিলাম? বেজ মিলাইছিলাম। কিন্তু এখন কিন্তু অধীন চলক আর স্বাধীন চলকের ব্যাপার নাই। আগে ছিল ওয়াই অধীন চলক আর এক্স কি ছিল? স্বাধীন চলক, দুইটাই চলক। আর এখন হচ্ছে এক্স আর ওয়াই দুইটাই কি? স্বাধীন চলক। অর্থাৎ দুইটা স্বাধীন চলকের ভিতরে আমরা যদি একটা স্বাধীন চলকের পরিবর্তন ধরি, অপর স্বাধীন চলক স্থির ধরবো। আমি ওয়াই এর পরিবর্তন ধরেছি, এক্স কে কনস্ট্যান্ট ধরেছি, ডিফারেন্সিয়েশন 0। এক্স কনস্ট্যান্ট, চলকের সাথে আছে এক্স স্কয়ার সহগ, জাস্ট এটা অন্তর্কলন টুয়াইস ওয়াই, 5 এর সাথে গুণ হয়েছে 10x স্কয়ার ওয়াই। আমরা ডাইরেক্ট এই লাইন লিখতে পারবো, এটা না লিখতেও চলবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আংশিক অন্তর্কলনটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আবারও বলছি, আংশিক অন্তর্কলনটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে মনে রাখতে হবে। আমি শেষবারের মতো বলছি, আমি যখন আংশিক অন্তর্কলন করব, আমি যখন এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব, আমি অপর স্বাধীন চলক ওয়াই কি ধরবো, স্থির ধরবো। অতএব আমি এক্সের সাপেক্ষে যখন অন্তর্কলন করব, শুধু আমি এক্সকে আমি অন্তর্কলনের যে ফলাফল আছে, পাওয়ার আগে আসবে এক্স, পর থেকে এক বিয়োগ যাবে, এই সিস্টেমটা আমি অ্যাপ্লাই করব এক্সের ক্ষেত্রে। আর ওয়াই যেখানে পাবো তার জায়গায় কত লিখবো, 0 লিখবো। তবে হ্যাঁ, ওয়াইটা যদি এক্সের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, সহগ। তখন কিন্তু ওয়াই 0 লেখা যাবে না। আমি যদি এইভাবে যদি 5y² পেয়ে গেলাম, সাথে সাথে 0 লিখবো, কিন্তু 5y² কার সাথে আছে, এক্স এর সাথে। আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি, অর্থাৎ 5y² সহগ হিসাবে লিখতে হবে। আর এক্স এর অন্তর্কলন 1 না লিখলেও চলবে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। কনস্ট্যান্ট অন্তর্কলন 0, কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকলে তাকে সহগ বলে। অন্তর্কলন করার সময় সহগ কি আছে, যা আছে তাই লিখে ফেলতে হবে। তাহলে আমি অন্তর্কলনে মোট 8টা ক্লাস দিয়েছি। আমি নেক্সট অপটিমাইজেশন আলোচনা করব, কারণ অনেকেই আমার কাছে অনুরোধ করতেছো যে স্যার আপনি অপটিমাইজেশন ক্লাসটা দেন। তা আমি চিন্তা করলাম আমি অপটিমাইজেশন ক্লাস দেই। অপটিমাইজেশন ক্লাস দিলে ফার্স্ট ইয়ারও যেভাবে উপকৃত হবে, ঠিক একইভাবে সেকেন্ড ইয়ারও উপকৃত হবে। এবং আমি আবারও বলছি, ম্যাক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের সমস্ত ক্লাসগুলো দিয়ে দিয়েছি, এটা আমার চ্যানেলে পাওয়া যাবে। পাশাপাশি আমি মাইক্রো ইকোনমিক্সের ক্লাসগুলো দিচ্ছি, ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি। আমার অনুরোধ থাকবে ক্লাসগুলো যাতে ধারাবাহিকভাবে কি হয়, দেখা হয়। আর ম্যাক্রোর জন্য যদি আমার লেখা যদি পেতে চাও, তাহলে বাংলায় অর্থনীতি কিছু সমস্যা অসমাধান, সেখানে গিয়ে ফাইলসে গেলে আমার লেখাগুলো পিডিএফ করা আছে, তোমরা এটা কি করতে পারো, নিতে পারো। তা নেক্সট ক্লাস ম্যাথের আমাদের হবে অপটিমাইজেশন। সেই ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।